নমস্কার, আপনারা দেখছেন আমরাই খবর, সঙ্গে আমি পারমিতা। আর আমার সাথে আজকে যে বিশেষ অতিথি রয়েছেন তিনি কিন্তু অনেকগুলো পদের অধিকারী। তার নামটি প্রথমে বলে দিচ্ছি, তার নাম হচ্ছে জয়জিৎ বিশ্বাস। তিনি প্রেসিডেন্ট অফ ডালহাউসি ইনস্টিটিউট, ফর্মার ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি অফ ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাব। তো স্বাগত আপনাকে আমাদের আমরাই খবরের পর্দায়। এবং প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব যে আজকে আমরা আলোচনা করব যে কলকাতার বিভিন্ন সোশ্যাল ক্লাব আমরা দেখি। এই সোশ্যাল ক্লাব সাধারণ মানুষরা আমরা বাইরে থেকে দেখি ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের প্রত্যেকের মনে একটা আগ্রহ জাগে যে এই ক্লাবগুলোর ভেতরে হয়টা কি। মানে ছোটোখাটো ক্লাবের তরফ থেকে আমরা যেমন দেখি যে সেখানে পুজো হয় বা আড্ডা হয়, খেলা হয়, এই সমস্ত আমরা জানি, কিন্তু সোশ্যাল ক্লাব বলে আমরা যেগুলোকে চিনি জানি সেখানে হয় কি। প্রথমে নমস্কার এবং আমাকে আপনাদের স্টুডিওতে ইনভাইট করার জন্য ধন্যবাদ। ক্লাব মানেই হলো অ্যাসোসিয়েশন অফ পিপল ফর কমন ইন্টারেস্ট। দেখুন, এই ইন্টারেস্টগুলো আপনার যেরকম সোশ্যালাইজিং, স্পোর্টিং অ্যাক্টিভিটিস, কালচারাল অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ। তো সোশ্যাল ক্লাব বলতে আমরা যেটা বুঝি সেইগুলো হলো সোশ্যাল অ্যান্ড প্রিমিয়ার ক্লাবস অফ কলকাতার। দেখুন, তাদের একটা হেরিটেজ আছে, তাদের একটা হিস্ট্রি আছে, একটা কালচার আছে, এবং সব থেকে বড় কথা তাদের একটা ট্র্যাডিশন আছে। এবং এইগুলো অনেক ক্ষেত্রে আমাদের সোসাইটিতে প্রচুর সিগনিফিকেন্ট রোল প্লে করে থাকে। দেখুন, ক্লাবে যারা সদস্য বা যারা মেম্বার হয় তারা মোটামুটি ক্লাবের কিছু ফেসিলিটিস এনজয় করতে ওখানে যায়। তো ক্লাবের বিভিন্ন রকম ফেসিলিটিস আছে, তার মধ্যে এই একটু আগে আপনি বলছিলেন যে ছোটোখাটো যে কোনো ক্লাবেও আড্ডা বা পুজো, দেখুন আড্ডাটাই হলো মেন কেন্দ্রস্থল। এই সোশ্যাল ব্যাপারটায় যে আমি এসে সোশ্যালি অনেক লোকের সাথে বন্ধুত্ব করব এবং মিক্স করব, এর কিন্তু ফাউন্ডেশনটা তৈরি করে দেয় এরকম একটা সোশ্যাল ক্লাব। তো কি হয়, তো বিভিন্ন আপনার পিপল ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ যারা এই ক্লাবের মেম্বার হয় তারা আসে, তারা গল্প গুজব করে, তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে থাকে। অ্যাক্টিভিটিস আবার অনেক রকমের হয়, যেরকম স্পোর্টস হয়, একদিকে স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে, একদিকে কালচারাল অ্যাক্টিভিটিস আছে, একদিকে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস আছে। এই সমস্ত অ্যাক্টিভিটিস, এই সমস্ত ডেফিনেটলি সব সোশ্যাল ক্লাবসটাই এই সব অ্যাক্টিভিটিস করে থাকে। যেরকম দেখুন, একটা অফিসের শেষে বা কেউ বিজনেসের একটা দিনের শেষে সে এলো, সে বিলিয়ার্ড খেলতে চাইলো, সে একটু সুইমিং করতে চাইলো, সে টেনিস খেলছে, সে ব্যাডমিন্টন খেলছে, হ্যাঁ, সে বিভিন্ন রকম আলাদা অনেক স্পোর্টসে সে অংশগ্রহণ করছে, কার্ডস খেলছে, হ্যাঁ, তা আমি কিছু নাম করলাম আর কি। তারপরে এছাড়া অনেক কালচারাল প্রোগ্রামস হয়, লাইক বিভিন্ন কালচারাল প্রোগ্রামে যারা মেম্বারদের দ্বারা কালচারাল প্রোগ্রাম হয়। এছাড়াও অনেকে আছে যারা বিভিন্ন পারফর্মার্সরা এসে প্রোগ্রাম করে যায়। তো তাতে কি হয়, একটা মেলবন্ধন হয়, সব আপনার মেম্বার্স অ্যান্ড গেস্টদের একটা মেলবন্ধন হয়, এবং এই মেলবন্ধনটার জন্যই তো ক্লাবের এসেন্স। আর একটা ব্যাপার আছে ফিলান্থ্রপিক ব্যাপার, টু রেসপন্ড টু দ্য নিডস অফ দ্য সোসাইটি। ধরুন আজকে একটা কেউ কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প করলো, বা কোনো আপনার এছাড়াও আরও অনেক অনেক নানা রকম আরও অনেক হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করলো, বা এইসব প্রোগ্রামসগুলো বিভিন্ন ক্লাব বিভিন্ন সময় করে থাকে। অসংখ্য ধন্যবাদ। এরপরে জানতে চাইবো যে এই কোভিড পরিস্থিতি যখন শুরু হয়েছে সেখানে জমায়েতটাই বন্ধ ছিল, যে কারণে কিন্তু মানুষজন যেহেতু অপর মানুষদের সাথে মেলামেশা করতে পারছে না। যেমন বললেন আপনি যে সোশ্যাল ক্লাব মানেই হচ্ছে সেখানে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষদের একটা মিলন ক্ষেত্র। তো সেখানে এই মেলামেশাটা তো হচ্ছিল না, সেখানে কোভিড কতটা এফেক্ট ফেলেছিল এই সোশ্যাল ক্লাবগুলোর উপর? দেখুন, কোভিড আমাদের পৃথিবীতে যখন আমরা প্রথম শুনলাম তখন কিন্তু আমাদের লাইফটা যেরকম একটা আনসার্টেনটির মধ্যে দিয়ে যাবে আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি। এবং কোভিড কিন্তু একদিক দিয়ে আমাদের যেরকম আনসার্টেনটির মধ্যে ফেলে দিয়েছে, কিছু জিনিস আবার আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে। দেখো, আমরা কিন্তু মানুষ হিসাবে পৃথিবীতে কিন্তু খুব কম সময়ের জন্য এসেছি, এবং তার মধ্যে যতটা পারো ভালো সব তাই কিছু করে যাও। এবার আমি আপনার প্রশ্নে আসছি। দেখুন, ক্লাবগুলো সেই সময় যেহেতু গভর্নমেন্টের অর্ডার ছিল, ক্লাবগুলো বন্ধ ছিল, এবং বন্ধ যদি গভর্নমেন্টের অর্ডার নাও থাকতো তাহলেও আমার মনে হয় খুব একটা মেম্বার আসতো না।
কারণ তখন আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে ছিলাম। কারণ এই রোগটার সম্পর্কে যখন আমরা জেনেছি এবং আপনি মাস্ক পরে আবার এত একটা ডিস্টেন্স মেনটেন করে কে আপনার আড্ডা মারতে আসবে বলুন তো? সুতরাং কোভিড ডেফিনেটলি তখন আমাদের মেম্বারদের আসা মানে নিত্য মানে যারা প্রত্যেকদিন ক্লাবে আসে তাদের কিছু মেম্বার ছাড়া সত্যি সত্যি মেম্বারদেরকে এফেক্ট করে গেছে, কারণ তারা কেউ বাইরেই বেরোতে চাইছে। সুতরাং এখনও কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো কিছু হয়নি। কারণ দেখুন ফার্স্ট ওয়েভ যেতেই না যেতেই আমাদের সেকেন্ড ওয়েভ, তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, সেটা এসে গেল। এবার শুনছি থার্ড ওয়েভ। প্রত্যেক দিন কোভিড নিয়ে নতুন নতুন রিসার্চ এবং নতুন নতুন আমরা আপনার থিওরি শুনছি। সুতরাং আমরা বুঝতে পারছি না যে আমরা কোন জায়গাটায় রয়েছি বা কি করবো আগামীকাল। সুতরাং এই আনসার্টেনটির মধ্যে মানুষও খুব একটা প্রয়োজন না হলে কিন্তু বেরোতে চাইছে না। আবার অন্যদিকেও আছে, এতদিন ঘরে বেরাইনি বলে তারা কিন্তু ছটফট করছে যে একটু বেরিয়ে যদি আমরা একসাথে এসে আবার একটু যদি আমরা আড্ডা মারতে পারি। কিন্তু আগে ধরুন যেখানে একটা লোক সে 7 দিনের মধ্যে 4 দিন ক্লাবে আসতো, সে হয়তো 7 দিনের মধ্যে 1 দিন ক্লাবে আসছে। মানে আসছে যারা রেগুলার বেসিসে কয়েকজন তো আসছে, কিন্তু সব ক্লাবেই তাই, সব ক্লাবেই রেগুলার বেসিসে নিশ্চয়ই কয়েকজন যাচ্ছে। কিন্তু যারা আর একটু বেশি একটু রেগুলার ছিল, হয়তো 7 দিনের মধ্যে 4 দিন আসছিল, তারা হয়তো 1 দিন আসছে কি 2 দিন আসছে, সেইটা থাকছে। সেটা হচ্ছে ক্লাবগুলোর ওপর তো লকডাউনের যে প্রভাব পড়েছিল তা আপনার থেকে জানাবো। এবারে জিজ্ঞাসা করবো যে ক্লাবের সদস্যদের অনেক রকম বেনিফিটস থাকে এবং অনেক কিছু করে থাকে ক্লাব তাদের জন্য, বা মেম্বারদের অনেক ফেসিলিটিস পায় আপনারা বললেন। তো সেখানে দাঁড়িয়ে যখন কোভিড এসেছিল সেখানে মেম্বারদের জন্য ক্লাব কি স্টেপস নিয়েছিল, কি কি পদক্ষেপ নিয়েছিল? দেখুন, আপনি যদি সব ক্লাবের কথা বলেন, আমি জানি অনেক ক্লাব তারা যখন এই টেস্ট হচ্ছিল না, তারা বিভিন্ন কিছু ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগ করে মেম্বারদের জন্য টেস্টের ব্যবস্থা করেছিল। এবং ভ্যাকসিনেশন যখন এলো, ভ্যাকসিনেশন ব্যবস্থা করেছিল। অনেক ক্লাবে তারা নিজেরা ভ্যাকসিনেশন সেন্টার খুলেছিল অন্য মেডিকেল হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারের সাথে কোলাবোরেট করে। সুতরাং আর কোভিডের সময় দেখুন, যেহেতু আমরা সব মেম্বার ডিফারেন্ট ক্লাবের তো একটা সদস্য সংখ্যা থাকে, তো আমরা যদি শুনে থাকি যে এই আজকে আমাদের এই মেম্বারের কোনো কিছু হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করেছি তাকে কীরকমভাবে আমরা তাকে সাহায্য করব। অর্থাৎ ক্লাব যে আমরা বললেন, আপনি একটু আগে বললেন যে একটা মিলন ক্ষেত্র, একটা অনেক লোকের মিলন ক্ষেত্র, আসলে ব্যাপারটা হলো আমরা একে প্রয়োজনে যেন আমরা লাগতে পারি, এটাও কিন্তু ক্লাবই আমাদের শিখিয়েছে। মানে বন্ধুত্বটা শুধুমাত্র ওইটুকু ক্লাবের মধ্যেই সীমিত নয়, ওখান থেকে পরে যখন ব্যক্তিগত জীবনেও কারো সাহায্য আসে সেই বন্ধুত্বটা সেখানে দেখুন ডেফিনেটলি। কারণ ক্লাবে দেখুন আজকে যারা মেম্বার হচ্ছে বা মেম্বার যারা আছে তারা বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। সুতরাং আমার যদি কোনোদিন কোনো মনে হয় যে একে সাহায্য করা দরকার, সে অবশ্যই এগিয়ে এসছে। এবং ক্লাবের মেম্বার হলে কী হয়, ইট বিলংস টু দ্য সেম ফ্যামিলি, একটা ফ্যামিলির একটা এসেন্স থেকে যায়। দেখুন আগে দেখবেন, আগে না অনেকে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম থাকতো। আমি মনে করি, এটা আমার ওপিনিয়ন, যে ক্লাব ইজ নাথিং বাট আ রিফ্লেকশন অফ দ্য জয়েন্ট ফ্যামিলি সিস্টেম, যেখানে জেঠু আছে, কাকু আছে, বাবা আছে, সবাই রয়েছে। এবং তারা কিন্তু তাদের মতন করেই মানে আমাদের সাথে মিশছে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা ট্যাসিট ডিসিপ্লিন থাকছে। তার মধ্যে করেও কিন্তু আমরা বুঝি যে ভাই আমাদের কিন্তু এই প্রথা এবং এই ডিসিপ্লিন বা এই রুলস, এই রেগুলেশন মেনে আমাদের মিশতে হবে, সেটাও কিন্তু ক্লাব শিখিয়ে দেয়। তো সেখান থেকে আমি আপনাকে এটা জিজ্ঞাসা করবো যে আপনি কোভিডের ফলে এই যে সম্পর্ক, সেই সম্পর্কে কি কোনো কোথাও ছেদ এসছে, নাকি এই কোভিড এই সম্পর্কগুলোকে আরো দৃঢ় করে তুলেছে? আমার তো মনে হয় এই সম্পর্কগুলো আরো দৃঢ় করে তুলেছে। আজকে ধরুন আমি যখন কোনো মানে ক্লাবে গিয়ে আড্ডা মারি, যে কোনো ক্লাবে গিয়ে যখন আড্ডা মারি, কিছু বন্ধু বান্ধব থাকে নিজস্ব। এবার ধরুন তাদের সাথে আমি আড্ডা মারতে পারছি না, সঙ্গে সঙ্গে আমি তাকে ফোন করে জিজ্ঞেস করছি তুমি ভাই কেমন আছো। তো এই যে আমি রোজ দিন দিয়ে আড্ডা মারতে পারছি না, তাকে দেখতে পাচ্ছি না, এখন আমাদের কী হয়েছে, আইটি ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এত অ্যাডভান্সমেন্টের দৌলতে ফেসবুক বা আমরা হোয়াটসঅ্যাপ আমরা সুযোগ পেয়ে যাই তার সাথে কথা বলার। সুতরাং তাকে দেখে কথা বলার, সুতরাং সেই জিনিসগুলো তো আছেই। সুতরাং তবুও বলবো যে ক্লাবে একসাথে আড্ডা মারার যে ব্যাপারটা, সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে ঠিক হয় না বা অন্য জায়গায় ঠিক হয় না। সুতরাং
ক্লাবে একসাথে বসে আড্ডা মারার কিন্তু কোনো বিকল্প নেই। আচ্ছা, এই যে আমরা শুনলাম যে মেম্বারদের বেনিফিটস ক্লাবগুলো যেগুলো দিয়েছে সেগুলো ক্লাবের মেম্বারদের সাথে সাথে তাদের ফ্যামিলিও কি এই বেনিফিটসগুলো পেয়েছে? যেমন তাদের বাচ্চা বা তাদের স্ত্রী কেউ অসুস্থ হয়েছে, সেখানে কি বেনিফিটস পেয়েছে? হ্যাঁ, দেখুন এটা তো হবেই, কারণ আমার ক্লাবের মেম্বার তো খালি মেম্বার না, মেম্বারের সাথে মেম্বারের ওয়াইফ, মেম্বারের চিলড্রেন, তারাও দে আর অলসো মেম্বার্স। প্লাস আপনি দেখবেন, যেহেতু আমি বলছিলাম না যে ক্লাবে বিভিন্ন ধরনের মানুষ তারা মেম্বার থাকে, তার মধ্যে প্রচুর ডাক্তাররাও মেম্বার থাকে। এই সময় আমরা প্রচুর কাকে আমরা বুঝবো, কাকে আমরা খুঁজবো, কাকে আমার তার কাছ থেকে একটু সাজেশন নেব, সেখানে কি আমি যদি দেখি যে এই ডক্টর আমাদের এই ক্লাবের মেম্বার, তাকে ফোন করে জিজ্ঞেস করে নিলাম। সুতরাং এই সুযোগ সুবিধাগুলো তো থাকে, এই সুযোগ সুবিধাগুলো তো নিশ্চয়ই আছে। আচ্ছা, এরপরে আপনাকে জিজ্ঞেস করবো যে কোভিড নিয়ন্ত্রণে রাখতে, কারণ এখন তো আমাদের প্রত্যেককেই একটু সচেতন হতে হচ্ছে, এবং আপনি বললেন যে যারা রেগুলার বেসিসে আসতেন ক্লাবে তারাও আসা শুরু করেছে, তো সেখানে এখন এই কোভিড প্রোটোকল মানতে কি কি পদক্ষেপ নিয়েছে ক্লাবগুলি? প্রথম কথা হলো, দেখুন আমাদের ক্লাবগুলো প্রত্যেকটা আমাদের যে গভর্নমেন্ট যে প্রোটোকল পাঠিয়েছে বা রুলস অ্যান্ড রেগুলেশন যেটা করেছে, আমরা প্রত্যেকটা ক্লাব সেটা মেনে চলছি। এবং আপনি হয়তো পড়েও থাকবেন যে সংবাদ মাধ্যমের মধ্যে জেনেও থাকবেন যে প্রথম কথা থার্মাল স্ক্যানিং, তারপরে স্যানিটাইজার, তারপরে আপনার দূরত্ব রেখে একটু বসা, এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট সবসময় মাস্ক পরে থাকা। অবশ্য আপনি যখন কিছু খাচ্ছেন বা তখন আপনি মাস্কটা আপনাকে খুলতেই হবে, ওইটুকু সময় ছাড়া আপনার মাস্ক পরে থাকে। ইনফ্যাক্ট আপনার স্টুডিওতে এসে আমি এখন কথা বলছি, আমি মানে আই শুড বি এক্সকিউজ যে আমি মাস্ক পরে আপনার সামনে বলতে পারছি না, বাট আমার সাথে মাস্ক আছে এবং আমিও চেষ্টা করি যতটা সম্ভব সবসময় মাস্কটা পরে থাকা। ক্লাবের ভেতরেও তার মানে মাস্ক পরে সবাই? It is compulsory for everybody, not only members, it is compulsory and mandatory for members, guests, the bearers, the waiters যারা সার্ভ করছে, and also those who are working in the kitchen, এবং সবাই মালি থেকে আরম্ভ করে সবাই, দাওয়ান, starts with the দাওয়ান, সবাই, everybody has to wear the mask, এবং যা যা প্রোটোকল আপনি বললেন, everybody has to maintain the protocol. পরে আপনাকে জিজ্ঞাসা করবো যে এই তো গেল ক্লাবের সদস্যদের নিয়ে কথা, এছাড়াও ক্লাবে যে বেনিফিটসগুলো পাওয়া হয়ে থাকে, যেমন রেস্তোরাঁ থাকে প্রচুর ক্লাবে, তো সেখানে এদিকে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে লকডাউন একবার হচ্ছে, একবার থেকে যাচ্ছে, আবার হচ্ছে, একবার থেকে যাচ্ছে, এর ফলে ক্লাবে কি এটার কোনো প্রভাব পড়ছে? ডেফিনেটলি প্রভাব পড়ছে। দেখুন, যখন লকডাউন হলো, তারপরে ধরুন আস্তে আস্তে যখন লকডাউনটা একটু শিথিল হলো, মানে আস্তে আস্তে আপনি যখন লকডাউনটা একটু একটু করে আপনার কিছু ছাড় চলে এলো, তখন কি হলো, তখন আস্তে আস্তে ক্লাবের রেস্টুরেন্টগুলো শুরু হলো। কিন্তু ক্লাবের রেস্টুরেন্টে তখন আমরা দেখলাম যে বেশি মানুষ কিন্তু ভরসা পাচ্ছে না এসে বসে খাবে। ফলে কি হলো, তারা টেক ওয়ে, মানে ফোন করে দিল বা কাউকে দিয়ে পাঠিয়ে দিল যে আমাকে এই খাবারগুলো দাও, আমি পার্সেল করে পাঠিয়ে দিই, সেটা শুরু হয়েছে। কিন্তু যে পরিমাণ আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু হয়নি বা হচ্ছে না। এই কারণে হচ্ছে না, কারণ দেখুন এখন অনেক জায়গায়, এখন ক্যালকাটাতে কী হয়েছে, অনেক জায়গায় এত বেশি রেস্টুরেন্ট এবং স্ন্যাক্স পার্লার গর্জে মানে এসে গেছে যে আপনি ধরুন আবার গাড়ি তেল খরচ করে আবার পাঠাবেন ক্লাবে, তার থেকে আমি বাড়ির কাছে যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার টানিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেখানেই আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে অন্যান্য রেস্তোরাঁগুলো তো মোটামুটি খুলে যাচ্ছে, যখন লকডাউন একটুখানি শিথিল হচ্ছে তখন সেগুলোকে খোলার নির্দেশ দেওয়া হচ্ছে, কিন্তু ক্লাবগুলোর ক্ষেত্রে এই ক্লাবের যে রেস্তোরাঁগুলো রয়েছে সেগুলো তো তখনই খোলে যখন ক্লাবগুলো খোলে, তো সবসময় তো এই ক্লাবগুলো খোলা হচ্ছে না, তো সেখান থেকে ঠিক কতটা এবং কীভাবে এফেক্টেড হচ্ছে, মানে ওখানে যারা কাজ করে যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদের উপর এটার কতটা এফেক্ট পড়ছে? দেখুন, এটা তো এফেক্ট করবেই, কারণ প্রথম কথা হলো যদি আমাদের ক্লাব না খোলা থাকে তখন তো পুরো ব্যাপারটাই বন্ধ। আজকে ধরুন তাদের আজকে একটা যারা যারা কাজ করছে তাদেরও তো ফ্যামিলি চালানোর ব্যাপার আছে, দে আর ডিপেন্ডেন্ট অন দ্য স্যালারি। সুতরাং আজকে যদি ক্লাব বন্ধ থাকে, প্রথম কথা ক্লাবে যদি আমার লোকজন না আসে তখন তো আই ক্যানট জেনারেট এনি রেভিনিউ। প্রথম কথা ক্লাবস কিন্তু কোনোদিন কোনো প্রফিট করে না। ক্লাব মানে হলো সব মেম্বাররা নিজেরাই কন্ট্রিবিউট করে, তারা নিজেরাই খায় দেয় এবং সেটাই থেকে যায়। সুতরাং আমাদের তো ধরুন এখন মেম্বাররা কন্ট্রিবিউট করছে কি, মেম্বাররা মান্থলি সাবস্ক্রিপশন দেয়, অনেক ক্লাবে মিনিমাম বিলিং আছে, যে মিনিমাম বিলিংটা না রাখলে কী হবে, ধরুন আপনি 6 মাসে একবারে দিন,
তাতে তো আপনার ক্লাবের সদস্য হয়ে আমাদের তো কোনো ক্লাব আছে না, ক্লাবটা তো চলতে হবে। কারণ প্রথম কথা হলো যে মেনটেনেন্স কস্ট এবং কস্ট অফ অপারেশন এত বেড়ে গেছে আপনি চিন্তা করতে পারবেন না। প্রথম কথা দেখুন, আজকে ক্লাবের বারের আজকে যে লাইসেন্স ফিস এক ধাপে প্রচণ্ড বেড়ে গেছে। আগে যেখানে একটা মেন বারের লাইসেন্স ফি ছিল বছরে 50,000, সেখানে হয়ে গেছে এখন 5 লাখ টাকা। সুতরাং তার সাথে আরও অ্যান্সিলারি বার্স আছে, তাদের ছিল আগে ধরুন 30,000 টাকা, সেইগুলো হয়ে গেছে কোনো 1 লাখ টাকা করে প্রত্যেক বছরে। কিন্তু তার সুতরাং এগুলো কোত্থেকে আসবে? এগুলো তো মেম্বারের আপনার সাবস্ক্রিপশন থেকেই আসবে। সুতরাং এর ফলে কি হবে? তারপরে ধরুন আজকে আপনার সব কিছুর দাম বেড়ে যাওয়ার ফলে কী হয়, একটু তো আপনার অসুবিধা তো হবে। কারণ আপনার সেই অর্থে যদি মানুষের পারচেসিং ক্যাপাসিটি না থাকে, মানুষের যদি ইনকাম সেই অর্থে না বাড়ে এবং বেড়ে থাকে, কারণ কোভিড এসে কী করেছে, অনেক মানুষের ইনকাম নষ্ট করে দিতে হবে। আমারও তো অনেক জানাশুনো লোক আছে যাদের চাকরি চলে গেছে, যাদের বিজনেস অনেক ডাউন হয়ে গেছে, বিকজ ইট হ্যাজ হিট এভরিবডি ইন মেনি ওয়েজ। সুতরাং মোস্ট ইম্পর্টেন্টলি ইনকামটাকে অনেক কম করে দিয়েছে, এফেক্ট করে দিয়েছে। সুতরাং ইনকাম যদি না থাকে তখন আপনার আনুষঙ্গিক এক্সপেন্সেস বা আনুষঙ্গিক যে রেভিনিউ জেনারেশন বা রেভিনিউ গ্রোথ উইল বি এফেক্টেড, এবং তাই হয়েছে। আচ্ছা, আপনি বললেন যে বারের কথা, এখানে বারের লাইসেন্সের একটা ব্যাপার রয়েছে যেটা চক্করে অনেকটা বেড়ে গেছে, কিন্তু বারে যে পানীয় থাকে সেই পানীয়র দামটাও অনেকটা বেড়েছে এক ধাক্কায়। সেখানে কি লোকজন সেই পানীয় গ্রহণ করছে, অ্যাকসেপ্ট করছে সেগুলো, নাকি তারা ওইগুলো অ্যাভয়েড করেই চলছে? দেখুন, আমার মনে হয় যে এই ব্যাপারটায় না সব থেকে বড় কথা, আমি গত সপ্তাহে কাগজে পড়লাম যে স্টেট গভর্নমেন্ট নিজেরাই লিখেছে যে তারা দেখেছে যে আপনার সেল কমে গেছে এই প্রাইস রাইজের ফলে। প্রাইস রাইজ হ্যাজ বিন টু দ্য এক্সটেন্ট অফ 40%. লিকারের প্রাইস হ্যাজ রিজন টু দ্য প্রাইস, মানে there has been an increase of 40% in the price of a liquor. সুতরাং লকডাউনের আগে 2019-এ, আমি জাস্ট আপনাকে একটা খালি আপনাকে এক্সাম্পল দিয়ে দিই, আপনি বুঝে যাবেন। আ বটল অফ সিগনেচার হুইস্কি, যেটা এমআরপি ছিল 850 টাকা 2019 ডিসেম্বরের কথায়, টুডে ইট ইজ 1360 রুপিস। সি দ্য আপনার মার্জিন অফ ইনক্রিজ এই একই সিগনেচার হুইস্কি ফ্রম 850 to 1360। সুতরাং একটা লোক যে আগে ধরুন সে 3 পেগস কনজিউম করতো, সে 850 রুপিসের বটল কিনে যেখানে 12.5 পেগ হয়, সে ধরুন আজকে সারাদিনে 3 পেগ সে খেত এবং 4 দিন তার বোতলটা চলতো এবং তাতে ওর 850 টাকা যাচ্ছিল। তার এখন সেই 4 দিনে সেটা যাচ্ছে 1350 টাকা। সুতরাং তাতে কি হবে? তাতে হয় সেই লোকটি সে তার 3 পেগের জায়গায় 2 পেগ করেছে, অথবা সে সেরকমভাবে আর এখন কিছুদিন আবার গ্যাপ দিয়ে আবার তার। সুতরাং ইট হ্যাজ অ্যাফেক্টেড এভরিবডি। I am just giving you one example. I can give you thousands of examples like this. সময় নেই, অনেক ব্র্যান্ড নিয়ে অনেক এক্সাম্পল আপনাকে দিতে পারি, সুতরাং কিন্তু দিস ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল। এর পরে আসবো যে স্পোর্টস প্রেমিসেস। এই স্পোর্টস প্রেমিসেস বললেন যে অনেক রকমের অ্যাক্টিভিটি হয়, তো এই ক্লাবের স্পোর্টস প্রেমিসেসের উপর কতটা এফেক্ট করেছে? কারণ বিভিন্ন রকমের গেমস, যেমন আপনি বললেন যে সুইমিং হয়, সেই সুইমিং পুলের একটা মেনটেন্যান্সের ব্যাপার থাকে। তারপর ব্যাডমিন্টন প্লেয়িং বা টেনিস, টেবিল টেনিস, যত রকম গেম রয়েছে প্রত্যেকটা গেমেরই কিন্তু একটা মেনটেন্যান্স খরচ থাকে আলাদা, এবং তো সেইগুলোর ওপর কত এফেক্ট পড়েছে এবং সেগুলো কীভাবে চলছে, লোকজনকে সেগুলো আর মানে ব্যবহার করছে সেই স্পোর্টস প্রেমিসে, তারা কি যাচ্ছে নাকি সেগুলো ওই একই রকম অবস্থা? স্পোর্টস যখন খুলেছে তখন কিন্তু লোকেরা ব্যবহার করছে, কারণ লোকেরা কিন্তু অনেকটা স্বাস্থ্য সচেতন হয়েছে এবং এই হেলথ কনসিয়াসনেসটা কিন্তু প্রচুর লোকের মধ্যে এসে গেছে, প্রচুর মেম্বার্সদের মধ্যে এসে গেছে। যার জন্যে যখনই জিম খুললো, যখনই সরকার গভর্নমেন্ট যখন অর্ডার দিল বা অ্যালাউ করলো জিম খুলতে উইথ 50% ক্যাপাসিটি, সুতরাং সেই জিমসগুলোতে দেখা যাচ্ছে লোকের আবার ফিরে এসছে। সুইমিং পুল জাস্ট আমরা গত 15 দিন আগে নোটিশে পেলাম যে সুইমিং পুল তুমি খুলতে পারো উইথ 50% ক্যাপাসিটি, এবং সুইমিং পুলের লোকেরা আসছে এবং এক একখানা ক্লাব তারা কীরকমভাবে 50%টাকে কন্ট্রোল করছে, সেরকম টাইমটাকে সেরকমভাবে স্লট করছে আর কি। এবং টেনিসে প্রচুর লোকজন আসছে। হ্যাঁ, মেনটেন তো দেখুন আজকে সুইমিং পুল 1.5 বছরের উপরে যারা বন্ধ ছিল, সুতরাং টু গেট দ্যাট
মানে ইনটু অ্যাকশন, তাতে তো আপনার মেনটেন্যান্স কস্ট ইজ দেয়ার এবং তার জন্য অনেক কিছু ব্যাপার আছে যদি না রেগুলার ফিল্ট্রেশন করে দিয়ে থাকে। সুতরাং এই ব্যাপারগুলো আছে। টেনিস কোর্টের মেনটেন্যান্সও আছে। যখন টেনিস বন্ধ ছিল তখনও যদি মানে যে কোনো ক্লাবে যদি টেনিস কোর্টটা তখন মেনটেন হয়ে থাকে তো ঠিক আছে, তা নাহলে যখন খুললো আবার টেনিস কোর্টটাকে আপনাকে রিলে করে আবার মেনটেন করে তখন আবার খেলার মতন আপনাকে কন্ডিউসিভ করতে হবে। সুতরাং সেই ব্যাপারগুলো আছে। আচ্ছা। এরপরে জিজ্ঞাসা করবো যে এত কিছু হচ্ছে, কোভিড চারিদিক থেকে লোকজনকে এত এফেক্ট করেছে এবং তার ফলে ক্লাবগুলো যে বেনিফিটসগুলো দিয়ে থাকে এবং শুধুমাত্র ক্লাবের সাথে তাছাড়া ক্লাবের এই বেনিফিটসগুলোর সাথে যারা জড়িত, মানে ধরুন রেস্তোরাঁ বা এবং স্পোর্টস প্রেমিসেস মেনটেন করার জন্য নিশ্চয়ই কেউ না কেউ থাকে, তো এদের প্রত্যেকেরই একটা কিছু খরচ থাকে। এই সব কিছু মেনটেন্যান্সের আলাদা খরচ থাকে এবং সেখান থেকে আগে দেখে দেখা যাচ্ছে যারা মেম্বার রয়েছে, কারোর চাকরি গেছে, কারোর ব্যবসায় ক্ষতি হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে ক্লাবের ভবিষ্যৎ মানে আজ থেকে আরও কয়েক বছর পর ক্লাবের ভবিষ্যৎ কেমন হতে পারে বলে আপনার মনে হয়? আর এখন তো খালি আপনার ওই স্যানিটাইজেশনই তো হবে না, এখন আমাদের লেটেস্ট গভর্নমেন্ট প্রোটোকল হিসাবে ওয়ান হ্যাজ টু বি ভ্যাকসিনেটেড টু এন্টার দ্য প্রেমাইসেস। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে ডাবল ভ্যাকসিনেশন যদি চাওয়া হয়, ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট আমরা দেখতে চাইছি। কিছু ক্ষেত্রে কিন্তু মিনিমাম যেন একটা ভ্যাকসিনেশন না হলে পর ক্লাবে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটা ক্লাবের মেম্বারই বলুন, স্টাফ বলুন, আর যে কেউ ক্লাবের গেস্ট বলুন, যে কেউ আসে। দেখুন, একটা কথা আছে, মানুষ কিন্তু আশায় বাঁচে, উই লিভ উইথ হোপস। সুতরাং আমরা মনে করি সিন্স উই আর হিউম্যান বিইংস অ্যান্ড আমরা অনেক কিছু অসম্ভবকে সম্ভব করি। সুতরাং আমার কিন্তু আই এম হোপফুল অ্যান্ড অপটিমিস্টিক যে এর থেকে আমরা ঘুরে দাঁড়াবো। ইট ইজ আ ম্যাটার অফ টাইম, ঘুরে দাঁড়াতেই হবে, কারণ তার মানে তো পৃথিবী শেষ হয়ে যাবে, পৃথিবীকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। আমার মনে হয় যে এটা ইটস এ টেম্পোরারি ফেজ। আমি জানি না কতদিন এই জিনিসটা আমরা ভুগবো, কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং এই ঘুরে দাঁড়াতে গেলে হয়তো টাইম লাগছে, কিন্তু আমি কিন্তু আপনাকে এখানে বসে বলে যাচ্ছি যে মানুষ কিন্তু ঘুরে দাঁড়াবেই এবং উই আর হোপফুল যে আমরা সবাই মিলেই ঘুরে দাঁড়াতে পারবো। আবার তাহলে সে আগের মতো ক্লাবগুলো যতটা প্রাণবন্ত ছিল, যেভাবে সবাই আসতো আড্ডা মারতো, সেই দৃশ্য খুব শীঘ্রই দেখতে নিশ্চয়ই সে তো হবেই। দেখুন, এটা তো সব কিছুরই তো একটা আপনার ম্যাচুরিটি থাকে। তো ইভেন আই এম শিওর যে দিস টাইপ অফ আ প্যান্ডেমিক উইল অলসো ডাই ইটস ওন ন্যাচুরাল ডেথ। মেবি টাইম ইজ দ্য এসেন্স, টাইম ইজ দ্য ফ্যাক্টর। সুতরাং উইথ টাইম আই থিঙ্ক এভরিথিং উইল বি ওকে। লেটস উইথ গড অ্যাবাভ আস উই আর হোপফুল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনার সাথে। নমস্কার, আপনার কাছে এসেও আমার খুব ভালো লেগেছে এবং ধন্যবাদ আপনাকে। আমরা জেনে নিলাম যে কলকাতার যতগুলো সোশ্যাল ক্লাব রয়েছে, যেগুলো আমাদের কলকাতার ঐতিহ্য এবং অনেক ইতিহাস ধরে রয়েছে, যেগুলো আমাদের কলকাতার গর্বও বলা চলে, সেই কলকাতার সেই ক্লাবগুলোর অবস্থা কেমন। ফিরে আসবো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।